দেশে তো আওয়ামী লীগ নেই, এই কথাটি বলেছিলেন ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম, যিনি ডাস্টবিন শফিক নামে পরিচিত। আওয়ামী লীগ তো নাই, আমরা তো কোনো আওয়ামী লীগকে দেখি না। দুই একটা ঝটিকা মিছিল করেন এবং সেই অনুযায়ী কেউ কেউ হয়তো দুই একটা ডলার পান, এই তো। শুধু শফিক নয়, একই কথা বলেছিলেন বিএনপি, জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ থেকে শুরু করে বর্তমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী সহ ক্ষমতার চেয়ারে বসা অনেকেই। শেখ হাসিনার আওয়ামী লীগের গোপালগঞ্জেও জায়গা নাই। আওয়ামী লীগ হাসিনা বলতে আর বাংলাদেশে আর কিছু নাই। কিন্তু 14ই মে এক তপ্ত দুপুরে চট্টগ্রামের আকাশ বাতাস যখন জয় বাংলা স্লোগানে কেঁপে উঠল, তখন হিসেবটা কি একটু পাল্টে গেল না? আওয়ামী লীগ নেতা এবং সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় লাখো মানুষের উপস্থিতি কি কেবলই একজন নেতার প্রতি শ্রদ্ধা, নাকি এটি নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের শক্তি প্রদর্শন? যে দলটিকে সংসদে আইন করে নিষিদ্ধ করা হয়েছে, যার শীর্ষ নেতারা কারাগারে বা বিদেশে, সেই দলের তৃণমূল কেন আজও এত সংগঠিত? আওয়ামী লীগের একজন নেতার জানাজায় যদি এত মানুষের স্রোত নামে, ভাবুন তো যদি শেখ হাসিনা দেশে ফিরেন তখন পরিস্থিতি কেমন হবে? আজ আমরা বিশ্লেষণ করব নিষেধাজ্ঞা, জেল আর জুলুমের পাহাড় ডিঙিয়ে আওয়ামী লীগ কি তবে ফিনিক্স পাখির মতো জেগে উঠছে? 2024 সালের 5ই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর উড়ে এসে জুড়ে বসেছিলেন ডক্টর ইউনূস। শুরু হয়েছিল আওয়ামী লীগ আর মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধ্বংস করা। কেন্দ্রীয় অফিস সহ সারা দেশে আওয়ামী লীগের কার্যালয় দখল করা হয়েছে। ধানমন্ডির 32 নম্বর বাড়ি থেকে শুরু করে শত শত মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে পুড়িয়ে দেওয়া হয়েছে। কেউ কেউ প্রতিবাদ করতে গিয়ে মব সন্ত্রাসের শিকার হয়েছেন। প্রতিবাদে কখনো কখনো আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ঝটিকা মিছিলও করেছে। ইতিহাস বলে রাজনৈতিক দল নিষিদ্ধ হলে তারা আরো শক্তিশালী হয়ে ওঠে। 2026-এর নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে না পারলেও পর্দার আড়ালে তারাই ছিল কিংমেকার। তখন অদ্ভুত রাজনৈতিক ট্র্যাজেডি দেখেছিল দেশবাসী। শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের কর্মীরা বিএনপিকে ভোট দিয়েছিল কেবল জামাতকে রুখতে। ফলাফল, বিএনপি সরকার গঠন করলো। কিন্তু ক্ষমতায় বসে ডক্টর ইউনূসের দেখানো পথে হাঁটলেন তারেক রহমান। যে কর্মীদের ভোটে জয়ী হলেন, তাদের দলকেই সংসদে আইন করে নিষিদ্ধ করা হলো। যদিও নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে নন, কিন্তু বিএনপি নিজের দেওয়া কথাই রাখেনি। ক্ষমতায় বসে আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগ কিছুটা সময় নিয়েছিল। তারা ভেবেছিল হয়তো গণতন্ত্রের পথে দেশ ফিরবে। কিন্তু যখন দেখা গেল ধান কাটার মতো সামাজিক কাজেও অপরাধ হিসাবে গণ্য হচ্ছে, তখন তৃণমূল ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। যারা বলেছিলেন আওয়ামী লীগ নেই, তাদের ঘুম হারাম হয়ে গেল একটি খবরে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পাড়ায় পাড়ায়, ইউনিয়নে ইউনিয়নে নতুন কমিটি হচ্ছে। জেল জুলুম সহ্য করা ত্যাগী নেতারাই এখন দলের হাল ধরছেন। নেতাকর্মীরা বলছেন তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। যখন সাধারণ সামাজিক কর্মকাণ্ডে বাধা দেওয়া হয়, তখন মানুষের মনে ক্ষোভ দানা বাঁধে। আর সেই ক্ষোভের আগ্নেয়গিরি যেন বিস্ফোরিত হলো চট্টগ্রামে। চট্টগ্রাম সবসময় আওয়ামী লীগের দুর্গ হিসাবে পরিচিত, কিন্তু 14ই মে যা ঘটল তা কেবল দুর্গ রক্ষা নয়, বরং এক প্রকাশ্য বিদ্রোহ। আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজাকে কেন্দ্র করে লাখো মানুষের ঢল নামলো। সেখানে কেবল শোক ছিল না, ছিল ক্ষুরোধার স্লোগান। পুলিশের বেস্টেনির ভেতরে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ চিৎকার করে বলছিল, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। যখন জনসমুদ্র নামে, তখন টিয়ার শেল বা রাবার বুলেট যে কাজ করে না, চট্টগ্রাম তা প্রমাণ করে দিয়েছে। যারা বলেছিল দেশে আওয়ামী লীগ বলে কিছু নেই, তারা এখন কি বলবেন?
আওয়ামী লীগ নিষিদ্ধ, শীর্ষ নেতারা বিদেশে কিংবা জেলে, শত শত নেতা ভারতে, লাখ লাখ নেতাকর্মী আত্মগোপনে, খুন হয়েছেন কয়েক শত নেতাকর্মী। তারপরও একজন আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর জানাজায় লাখো মানুষের উপস্থিতি কিসের ইঙ্গিত দেয়? নিষিদ্ধ একটি দলের নেতার জানাজায় এই বিশাল উপস্থিতি আসলে তিনটি ইঙ্গিত দেয়। এক, জনসমর্থন অটুট। আওয়ামী লীগের ভোট ব্যাংক বা জনসমর্থন হারিয়ে যায়নি, তারা কেবল সুযোগের অপেক্ষায় আছে। দুই, ভয়হীনতা। মব সন্ত্রাস আর পুলিশ অভিযানের ভয় যে কাটতে শুরু করেছে চট্টগ্রামের রাজপথ তার প্রমাণ। তিন, আবেগের বহিঃপ্রকাশ। শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। এই স্লোগান প্রমাণ করে যে শেখ হাসিনার জন্য তারা যে কোনো কাজ করতে প্রস্তুত। এখন প্রশ্ন উঠছে, যদি একজন নেতার জানাজায় লাখো মানুষ নামতে পারে, তবে যদি শেখ হাসিনা বাংলাদেশে পা রাখেন সেদিন কি হবে? রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একে বলা হয় পলিটিক্যাল কামব্যাক। যারা ভেবেছিলেন হাজার হাজার নেতাকর্মী ভারতে পালিয়ে যাওয়ায় বা জেলে থাকায় দলটির অস্তিত্ব মুছে গেছে, তারা হয়তো বাঙালির রাজনৈতিক মনস্তত্ত্ব বুঝতে ভুল করেছেন। আওয়ামী লীগ কোনো ভুইফোর দল নয়, এটি একটি প্রাচীন বৃক্ষ। যে দল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, দেশকে স্বাধীন করেছে, সেই দলকে নিশ্চিহ্ন করা এতটা সহজ নয়। ডক্টর ইউনূস বা বিএনপি সরকার যে মাইনাস ফর্মুলা কার্যকর করতে চেয়েছিল, তা আজ বুমেরাং হতে চলেছে। চট্টগ্রাম যা দেখালো তা হয়তো আগামী দিনের এক বিশাল বিস্ফোরণের ট্রেলার মাত্র। ইতিহাস কাউকে ক্ষমা করে না। আজ যারা ক্ষমতার দাপট দেখাচ্ছেন, কাল তারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হতে পারে। আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে কাগজে কলমে, কিন্তু মানুষের মনের ভেতর যে জয় বাংলা লালিত হচ্ছে, তাকে নিষিদ্ধ করার ক্ষমতা কোনো আইনে নেই। চট্টগ্রামের রাজপথ এক নতুন বার্তা দিয়েছে। এই বার্তাটি হলো আওয়ামী লীগ ফিরছে এবং তা আগের চেয়েও শক্তিশালী হয়ে। এখন দেখার বিষয়, বর্তমান সরকার কি জনগণের এই পালস বুঝতে পারবে, নাকি দমনের পথেই হাঁটবে? মনে রাখবেন, জনসমুদ্র যখন উত্তাল হয় তখন কোনো বাধাই টেকে না। আপনার কি মনে হয়, চট্টগ্রামের এই জনস্রোত কি আওয়ামী লীগের রাজনীতির নতুন অধ্যায়? আর যেদিন শেখ হাসিনা দেশের মাটিতে পা রাখবেন, সেদিন কি ঢাকায় জনবিস্ফোরণ ঘটতে পারে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সরকার আইন করে, মানে বিজেপি সরকার আইন করে রাস্তায় নামাজ পড়া বন্ধ করে দিয়েছে। তা কালকে ছিল শুক্রবার, কালকে রাজাবাজারে রাস্তায় একদল নামাজ পড়তে শুরু করেছিল, পুলিশ তাদের তুলে দিয়েছে। তারপর বিভিন্ন মাইকে, মসজিদের মাইক থেকে সবাইকে ডাকা হয়েছে, সবাই চলে এসো, আমাদের ধর্মের উপরে আঘাত করছে, মুসলিম খতরে মে হ্যায়। তো সবাই তো আসেনি, কিছু কিছু এসছে। তখন সেখানে পুলিশ ছিল। তারপর যখন পুলিশের সামনে জোর করে যখন নামাজ পড়ার ব্যবস্থা করা হয়, সেই সময়তে পুলিশ এবং সিএপিএফ, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, ব্যাপক ধোলাই মেরেছে। ধোলাই মানে নিমেষে 5 মিনিটের মধ্যে এলাকা খালি। এবং তারপরেতে ওখানে পুলিশ পোস্টিং করে দেওয়া হয়েছে। টুকরো টাকরা খবর পাওয়া যাচ্ছে, এদিক থেকে ওদিক থেকে সমস্ত নামাজ টামাজ হয়েছে, সেগুলো সমস্ত আজকে কড়া ভাষায় লালবাজার থেকে একটি বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে এই ধরনের নামাজ আর রাস্তায় পড়া যাবে না। যখন পড়বে, যারা এই আদেশের উল্লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে আইপিসিতে, ভারতীয় ন্যায় সংহিতা, যার নতুন নাম, তাদেরকে মামলার অন্তর্ভুক্ত করা হবে। আর মামলার অন্তর্ভুক্ত করা হলে এই মামলায় 6 মাসের কারাদণ্ড আছে। মুসলিম কি জান খতরে মে হ্যায়, বাবা মসজিদে যা, মসজিদে গিয়ে নামাজ পড়, টানা বদমাইশি করে, রাস্তা ব্লক করে, অফিস যাত্রীদের দুর্ভোগ করে, পথচারীদের দুর্ভোগ করে,
তারা কেন ঘন্টা খানেক নামাজের জন্য, নামাজের আগে 15 মিনিট, নামাজের পরে ওই চাদর ফাদর গুটিয়ে নামাজের পরেও 15 মিনিট, সব মিলিয়ে ওই 30-45 মিনিট রাস্তাটা পুরো ব্লক করে রেখে দেওয়া হতো। এখন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর তিনি একেবারে আইন করে বন্ধ করে দিয়েছেন এবং আইপিসির আন্ডারে, ভারতীয় ন্যায় সংহিতার আন্ডারে তাকে ফেলে দিয়েছে। এতে মুসলমানরা ভীষণ ক্ষেপে আছে। এখন মুসলমানরা বলছে আমাদের বড় অত্যাচার হচ্ছে। বিজেপি বলছে সারা তোরা তো আমাদের ভোটই দিসনি, যারা ভোটই দেয়নি তাদের ধর্মে কি হলো না হলো, আমাদের কি যে গেল এলো। আইন মানো, আইন মেনে যদি চলো তাহলে ঠিক আছে, আইনের ব্যত্যয় হলে তাহলে কড়া দান্ডা প্রয়োগ। এখন আমি একটা হিন্দি চ্যানেলে রাস্তাতে গিয়ে আমি একটা মন্তব্য করেছিলাম যে মিডিয়া বুরুজ হচ্ছে মক্কা আর রাজা বাজার হচ্ছে মদিনা। আর মক্কা যিনি অধিপতি তিনি হচ্ছেন আমাদের ফিরহাদ হাকিম মেয়র। তিনি এক সময় বলেছিলেন এটা হচ্ছে মিনি পাকিস্তান। তা এখন মিনি পাকিস্তানেও রাস্তায় নামাজ পড়া বন্ধ হয়ে গেছে, গরু কেটে ঝোলানো বন্ধ হয়ে গেছে, আর গরুর মাংসের আকাল দেখা দিয়েছে কালকে থেকে। এটাও শুনে রাখুন, ভারতবর্ষে এখন গরুর মাংসের, পশ্চিমবঙ্গে বিশেষ করে গরুর মাংসের আকাল দেখা দিয়েছে। যেমন আসাম, উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যার সঙ্গে এবার যোগ হলো পশ্চিমবঙ্গ। 19টা রাজ্যে বিজেপি শাসন করছে, এই 19টা রাজ্যেই গোমাংস বন্ধ। পাঁঠা খাও, গরুই খেতে হবে তার কি মানে আছে? গোমাংস ছাড়া তাদের মুখে রোচে না। অবশ্য যারা একটুখানি জাতে উন্নত শিক্ষিত তারা কিন্তু গোমাংস খায় না। আবার আমাদের একদল বামপন্থী আছে, আমি তখন স্টেটসম্যানে কাজ করি, স্টেটসম্যানে গেটের সামনে তারা গোমাংস রান্না করে তারা প্রতিবাদ জানিয়েছিল। কি একটা তখন হয়েছিল সেই সময়তে, এই বিকাশ ভট্টাচার্য, আমাদের যিনি উকিল আছে সিপিএম এর, বিকাশ ভট্টাচার্য এবং অনেক কবি সাহিত্যিক তারাও কিন্তু রাজনীতিবিদ অংশগ্রহণ করেছেন, গরুর মাংস খেয়েছিলেন, খেয়ে নিজেদের পবিত্র করেছেন, ইসলাম ধর্মে নিজেদেরকে পবিত্র করেছেন। এখন এই নিয়ে মুসলমানদের মধ্যে ব্যাপক ক্ষোভ, তারা মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাচ্ছে, কিন্তু সেই চিঠিতেও ডাস্টবিনে যাবে, এটা একদম পরিষ্কার। আর আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যা ব্যাটিং করছেন, যোগীজি ওই যে উত্তরীয় পড়িয়ে দিয়েছেন, আমি বারবার বলি না যে আমার কাজটা তুমি এগিয়ে নিয়ে চলো। একদিন বলা হতো যোগী মডেল, হেমন্ত বিশ্ব শর্মা মডেল, এবার থেকে সারা ভারতবর্ষে শুভেন্দু অধিকারী মডেল উল্লেখিত হবে। তিনি একের পর এক এমন ডিসিশন নিচ্ছেন যে ভারতবর্ষের মুসলমানরা পাগল হয়ে যাবে। তারা ভোট দিক বা না দিক তাতে আমাদের বিজেপির কিছু আসে যায় না। বিজেপি জানে যে আমাদের সঙ্গে দেশের অধিকাংশ হিন্দু আমাদের সাপোর্ট করছে। আর এই যে বাংলার যে জাগরণ শুরু হয়েছে, একদিন একটা কথা চালু ছিল, আজ বাংলা যেটা পথ দর্শায় সেটা সারা পৃথিবী দেখে। আজকে বাংলা যে পথ দেখাচ্ছে সেটা কিন্তু সারা ভারতবর্ষকে দেখিয়ে দেবে যে বাংলার হিন্দুরা কি করতে পারে। নইলে 93% ভোট পড়ে এই বাংলা দখল করতে পারতো না বিজেপি, যেটা একটা রেকর্ড হয়ে রইল। এইবারে কাজ সহজ হয়ে গেল বিজেপির পক্ষে বাংলার উদাহরণ দেওয়া, যে বাংলা যদি করতে পারে তাহলে আমরা পারবো না কেন। সামনেই আবার উত্তরপ্রদেশের ভোট আছে, চিন্তা নেই, উত্তরপ্রদেশে আরামসে জিতে যাবেন আমাদের মোদিজি। আবার কয়েকটা জায়গায় ভোট আছে, আবার খবর নিতে হবে। আমাদের তো সারা বছর ধরেই ভোট হয়,
নয় লোকসভা আর নয় বিধানসভা, সারা বছর ধরে ভোট হয়। তো এখন মুসলিমরা একত্রিত হওয়ার চেষ্টা করছে, কিন্তু ভয়ের চোটে অর্ধেক মুসলিম তারা ঘর থেকে বেরোচ্ছে না, প্যাদানির এত ভয়। আর কালকে শুভেন্দু অধিকারী একটা মারাত্মক ডিসিশন নিয়েছেন। এই অভয়া বলে যে মেয়েটি খুন হয়েছিলেন, অত্যাচারিত হয়ে আরজিকর হসপিটালের ভেতরে তাকে খুন করা হয়েছিল, এবং 3 ঘন্টার মধ্যে তার বডি ফডি জ্বালিয়ে ঘটনাস্থলের পাঁচিল ভেঙে ধুয়ে মুছে পরিষ্কার করে সমস্ত কিছু প্রমাণ আদি মুছে ফেলা হয়েছিল। সেইটার সঙ্গে কিন্তু অনেকেই জড়িয়ে আছে। সব পথ কিন্তু মিশেছে গিয়ে 30-এর বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। আমি আপনাদের আজকে বলে দিলাম, গতকালকে অভিষেকের বিরুদ্ধে একটা মামলা হয়েছে উস্কানিমূলক ভাষণ দেওয়ার জন্য। অমিত শাহের বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ দেওয়ার জন্য রাজীব সরকার নামে একজন ব্যক্তি, তিনি ওই সাইবার থানায়, সল্টলেক সাইবার থানায় গিয়ে তিনি একটা অভিযোগ দায়ের করেছেন, সেটাকেই এফআইআর হিসেবে গণ্য করা হয়েছে। এই যে কালীঘাট মুখী হলো 30-এর বি হরিশ চ্যাটার্জি অব্দি তো যাবেই। আমাদের মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়া এই ধরনের কাণ্ড, নৃশংস কাণ্ড, একটা মেয়েকে খুন করে, নিষ্পাপ মেয়েকে খুন করে, ডাক্তারি পড়ছিল, সে ইন্টার্ন ছিল, তাকে খুন করে তার বডি 3 ঘন্টার মধ্যে পোস্টমর্টম করে জ্বালিয়ে দেওয়া হলো। কি এমন তাড়াহুড়ো ছিল? এর জন্য দায়ী যারা আছে, সেই তৎকালীন যে পুলিশ কমিশনার ছিলেন বিনীত গোয়েল, আর তার সঙ্গে আরো 2 জন অফিসার ছিলেন। একজন মহিলা, নামুল আমি ভুলে গিয়েছি, তিনি প্রেস ব্রিফিং করে সর্বদা মিথ্যে কথা বলতেন, এবং আরেকজন অভিষেক গুপ্তা আইপিএস, তিনি টাকা নিয়ে ওই যে পীড়িতা, যে মেয়েটি, তার বাড়িতে গিয়ে টাকার অফার করেছিলেন। এই 3 জনকে কালকেই সাসপেন্ড করা হয়েছে, সোজা সাসপেন্ড। এই যে পুলিশ অফিসারদের সাসপেনশন এবং এদিকে ওদিকে আধিকারিকদের বিরুদ্ধে এখন যে মামলা এবং খোঁজ খবর শুরু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, এর হাত থেকে কেউ রেহাই পাবে না। মদন মিত্র সে হসপিটালে ভর্তি হয়ে গেছে। সুজিত বসু যেই না অ্যারেস্ট হয়েছে, মদন মিত্র হাসপাতালে ভর্তি হয়ে গেছে। আগে একটা কি কাণ্ড ছিল, যখনই কেউ পুলিশের বা ইডি বা সিবিআই নজরে পড়তো, তখনই সে এসএসকেএম এর উডবার্ন এতে গিয়ে ভর্তি হয়ে যেত, এবং তাদের পরিচিত ডাক্তাররা যতক্ষণ না সার্টিফিকেট দিচ্ছে সুস্থ বলে, ততক্ষণ সে বেরোতো না। অনেকেই ঢুকেছেন সেই সময়তে। এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি করেছেন, তিনি উডবার্ন ওয়ার্ড এবং এসএসকেএম এর রাজনৈতিক নেতাদের ঢোকা বন্ধ করে দিয়েছেন, পুরো বন্ধ। মানে সাধারণ মানুষ ছাড়া এসএসকেএম এ কোনো নেতা গিয়ে উডবার্ন ওয়ার্ড বা অন্যত্র ভর্তি হতে পারবেন না। বেসরকারি নার্সিং হোমে যান, অনেকেই এখন অসুস্থ বোধ করছেন। কালকে আরেকজনকে অ্যারেস্ট করা হয়েছে, খাদ্যমন্ত্রী সম্ভবত অ্যারেস্ট করা হয়েছে, অনেকক্ষণ ধরে জেরা হয়েছে রাত্রিবেলা, এখনো পর্যন্ত খবর পাওয়া যায়নি। কিন্তু তাকে বহুবার ডাকার পর তিনি বাধ্য হয়ে গতকালকে হাজির হয়েছেন ইডির দপ্তরে। তারপর থেকে তার আর কোনো খবর পাওয়া যাচ্ছে না, মনে হয় জমা হয়ে গেছেন। এই যে একে একে মন্ত্রীরা ধরা পড়ছে, তাতে কিন্তু ফিরহাদ হাকিমের কিন্তু বুকে কাঁপন ধরেছে। মমতা ব্যানার্জি তিনি শপথ নেওয়ার সময় 2016 সালে, আমার কাছে ভিডিওটা এখন নেই, 2016 সালে শপথ নেওয়ার সময় তিনি ঈশ্বরের নামে এবং আল্লাহর নামে কসম খেয়েছিলেন, শপথ দিয়েছিলেন। আল্লাহ এত প্রীতি তার অঙ্গুলি হেলন ছাড়া তো এখন আর কিছু হয় না। তিনি আবার হুঙ্কার দিয়েছেন, আমি আবার পথে নেবে, আমি আবার দলকে আবার একজোট করব, আর দল একজোট হবে না।
মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার দল তেজপাতা হয়ে গেছে। ওই দলে আর কিন্তু কেউ, আপনি যদি রিজাইন করে, যদি অন্য কাউকে রিজাইন করে যদি ভোটে আবার দাঁড়ান, সে সাহস আপনার হচ্ছে না। কারণ যদি আপনি রিজাইন করিয়ে কাউকে ওই সিটে দাঁড়িয়ে আবার পুনর্নির্বাচিত হওয়ার চেষ্টা করেন এবং যদি বিধানসভায় ঢোকার চেষ্টা করেন, তাহলে পরে আপনি নিশ্চিতভাবে হার। সেক্ষেত্রে 207টা সিট আছে, ফলতার সিটটা এখন 21 তারিখে আবার পুনর্নির্বাচন আছে, সেটিও বিজেপি জিতবে। কারণ জাহাঙ্গীরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এককভাবে হিন্দুরা ভোট দেবে এবং এই যা আবহাওয়া আছে, আবহাওয়ায় আবার দেখবেন 93-94% ভোট পড়েছে ফলতাতে, তাহলে হয়ে যাবে 208। এবং মুখ্যমন্ত্রী যদি কাউকে রিজাইন করে, বিজেপি কাউকে রিজাইন করে যদি ওখানে আবার দাঁড়ান, ওনার কথাই শেষ বাক্য, রিজাইন করো তো রিজাইন করো, শেষ বাক্য যদি দাঁড়ান, তাহলে নিশ্চিত হার, সেটা উনি বুঝতে পারছেন, তাই তিনি ওই পথে এবার হাঁটছেন না। এর আগে কিন্তু ওই কাজ উনি করেছেন, এবারেও করছেন না। এবারে দলকে সুসংগঠিত করার চেষ্টা করছেন, কিন্তু দলের অর্ধেক বিধায়ক হাওয়া, পুরো কেটে পড়েছে, তাদের কাউকে দেখা যাচ্ছে না। পার্লামেন্টারি কমিটি থেকে এখন 2-3জন উপস্থিত হয়েছেন। লাস্টে কি হবে জানেন? লাস্টে পড়ে থাকবে পার্লামেন্টে লাস্টে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে সায়নী ঘোষ, মহুয়া মৈত্র আর সাগরিকা ঘোষ। এই 3জন ছাড়া আর সব কিন্তু হয় রিজাইন করবে, আর না হলে পরে পালিয়ে যাবে। সুতরাং ওই যে বললাম, যে এখানে তদন্ত হচ্ছে, সব গিয়ে মিশবে কিন্তু ওই 30-এর বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। এবং আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয়া, ওই যে প্রাণী, উনি কিন্তু তিহার জেলে ঢুকবেনি। সময়ের অপেক্ষা এবং কিছু প্রমাণের অপেক্ষা। আপনারা মিলিয়ে নেবেন এইটি হয় কিনা, অদূর ভবিষ্যতে এটিই হবে। আজকে আমি আপনাদের ঘোষণা করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।